বেক টাইম বায়োগ্রাফি স্টাসিল্যান্ড বুক সামারির চ্যাপ্টার 3। আপনি কি কখনো ভেবে দেখেছেন একটানা নজরদারির মধ্যে বেঁচে থাকাটা কেমন লাগে? জুলিয়া বেরেন্ট সেভাবেই থাকত। ওর জন্ম হয়েছিল 1966 সালে। ওর বাবা মা শিক্ষক ছিলেন। তারা ওকে শিখিয়েছিলেন মাথা নিচু করে চলতে। তারা ওর জন্য একটা নিরাপদ শান্ত জীবন চেয়েছিলেন, কোনো ঝামেলা নয়, কর্মকর্তাদের কাছ থেকে কোনো অ্যাটেনশন নয়। এটাই ছিল প্ল্যান। এমনকি বাড়িতেও পরিবারটা পলিটিক্স নিয়ে কথা বলা এড়িয়ে চলতো। জুলিয়া বড় হতে হতে পূর্ব জার্মানির সবাই ধরেই নিয়েছিল যে তাদের ওপর নজর রাখা হচ্ছে। লোকেরা ভাবত যে ফোন ট্যাপ করা হতে পারে। তারা ভাবত অচেনা লোকেরা তাদের কথা শুনছে। এই অনুভূতিটা বেশিরভাগ দিনকেই প্রভাবিত করত। এটা ছোটোখাটো সিদ্ধান্ত আর বড় সিদ্ধান্তগুলোকেও বদলে দিত। বিদেশিদের সাথে দেখা করার বিরল সুযোগগুলোর একটা আস্ত লাইপজিগ ট্রেড ফেয়ারে। এটা বছরে 2 বার হতো। আয়রন কার্টেনের দুদিক থেকেই লোকেরা জিনিসপত্র দেখাতে আসতো। তারা ক্যাফে আর হলেও মেলামেশা করত। জুলিয়ার যখন 16 বছর বয়স, তখনও ফেয়ারে একটা চাকরি পেয়েছিল। ও ভালো ভাষা বলতে পারত। ও ইন্টারন্যাশনাল গেস্টদের জন্য আশার হিসেবে কাজ করত। সেখানে ওর এক ইতালীয় লোকের সাথে দেখা হয়। সে একটা কম্পিউটার কোম্পানিতে কাজ করত। তার বয়স ছিল 30-এর কোঠায়। তারা ফেয়ারে কথা বলেছিল। ইভেন্ট শেষ হওয়ার পরেও তারা যোগাযোগ রেখেছিল। একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ শুরু হয়েছিল। সে বছরে মাত্র 2 বার রাষ্ট্রের অনুমতি নিয়ে দেখা করতে পারত। তারা মাঝে মাঝে হাঙ্গেরিতেও দেখা করত। হাঙ্গেরি পূর্ব আর পশ্চিমের ভিজিটরদের আসার অনুমতি দিত। এটা অন্য একটা জগতের জন্য একটা ছোট জানালার মতো মনে হতো। ধীরে ধীরে কিছু লক্ষণ দেখা দিতে শুরু করলো। তার চিঠিগুলো ছেঁড়া আর টেপ লাগানো অবস্থায় আসতো। সে যখন দেখা করতে আসতো তখন জুলিয়ার বাড়ির বাইরে গাড়ি অপেক্ষা করত। ভিজিটররা চলে যাওয়ার সময় তাদের থামিয়ে সার্চ করা হতো। ফোনে ও ভাবতে শুরু করলো যে অন্য কেউ ওর কথা শুনছে। এমনকি ও মজা করে তাকে বলতো, গুড নাইট এভরিওয়ান এলস, যেন এটা একটা ছোট প্রোটেস্ট। ওর বাবা মা বলতো চিন্তা না করতে, এটাই এখানকার জীবন, তারা ওকে বলতো। অনেক লোক এই যুক্তি মেনে নিতে শিখেছিল। জুলিয়াও তাই করেছিল। ওর মনে হয়নি ওর এমন কোনো গোপনীয়তা আছে যা লুকানোর মতো। ও তখনও নিজের ভবিষ্যৎ নিয়ে প্ল্যান করত। ও একজন ইন্টারপ্রেটার হতে চেয়েছিল। এটা ওকে ভাষা নিয়ে কাজ করার সুযোগ দিত। এটাকে বিশ্বের দিকে একটা জানালার মতো মনে হতো। ওর গ্রেড খুব ভালো ছিল। শিক্ষকরা ওকে বলতো যে ও ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। ওর শুধু ফাইনাল পরীক্ষার দরকার ছিল। তারপর হেডমাস্টার ওর বাবা মায়ের কাছে এলেন। তিনি তাদের একটা অদ্ভুত কথা বললেন। আপনার মেয়ের তার ইতালীয় বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করা দরকার, তিনি বললেন। সবাই ধরে নিচ্ছে যে সে স্কুলের পরে পশ্চিমে চলে যাবে। এটা তার ক্যারিয়ারের ক্ষতি করবে। ওর বাবা মা অবাক হয়ে গেলেন। হেডমাস্টারের এত মাথা ব্যথা কেন? তাদের মনে হলো তিনি সীমা ছাড়িয়ে গেছেন। তারা তাকে তাদের পারিবারিক ব্যাপারে নাক গলাতে বারণ করলেন। এই একবারের জন্য তারা চুপ থাকলো না। তারা বাধা দিল। কয়েক সপ্তাহ পরে জুলিয়া প্রয়োজনীয় পরীক্ষায় ফেল করল। ও সাধারণ সাবজেক্টগুলোতে ভালো করেছিল, কিন্তু ও পলিটিক্যাল পরীক্ষায় ফেল করেছিল। পূর্ব জার্মানিতে এটার গুরুত্ব গ্রেডের মতোই ছিল। ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য আপনাকে সঠিক পলিটিক্যাল ভিউ দেখাতে হতো। সেটা ছাড়া দরজা বন্ধ হয়ে যেত। ওর বাবা মা সাহায্য করার চেষ্টা করলেন। তারা ওকে পড়াশোনা করে আবার পরীক্ষা দেওয়ার জন্য জোর করলেন। তারপর হেডমাস্টার আবার এলেন। চেষ্টা করে লাভ নেই,
তিনি ওর বাবাকে বললেন সে ওকে ওই পরীক্ষায় কখনোই পাশ করতে দেবে না, ওর নাম মার্ক করা আছে। স্টাসি ওর নামের পাশে একটা কালো দাগ দিয়ে দিয়েছিল। একজন বিদেশির সাথে ডেট করার জন্য ও টার্গেট হয়ে গিয়েছিল। কোনো নাটকীয় অ্যারেস্ট হয়নি, কোনো জেলে সাজা হয়নি, কিন্তু এর প্রভাবটা শাস্তির মতোই ছিল। ওর ইউনিভার্সিটি আর ক্যারিয়ারের পথ বন্ধ হয়ে গিয়েছিল। জুলিয়ার গল্পটা এক ধরনের ধীরগতির ক্ষতির কথা বলে। এটা সবসময় নজরদারিতে থাকার ফলে আসে। এটা এমন একটা সিস্টেম থেকে আসে যা ঠিক করে দেয় কে ওপরে উঠতে পারবে। এটা নিয়ন্ত্রণের ছোট ছোট কাজ থেকে আসে যা জীবন বদলে দেওয়া নিয়মে পরিণত হয়। ভাবুন এর মানে কি? সব ক্ষতি সশব্দ হয় না, কখনো কখনো ক্ষতিটা শান্ত আর স্থির হয়। এটা সেই উপায় যেভাবে একজন শিক্ষকের আসা প্ল্যান বদলে দিতে পারে। এটা সেই উপায় যেভাবে একটা ছেঁড়া চিঠি বিশ্বাস বদলে দিতে পারে। এটা হলো কিভাবে একটা রাষ্ট্র কোর্টরুম ছাড়াই আপনার ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে। জুলিয়া ভাষার মাধ্যমে বিশ্ব ভ্রমণ করতে চেয়েছিল। পরিবর্তে ও এমন একটা ওয়াল খুঁজে পেল যা ও টপকাতে পারল না। ওর স্বপ্নটা জেলের সেলে শেষ হয়নি, কিন্তু ওর ভবিষ্যতের দরজাটা এমনিতেই বন্ধ হয়ে গিয়েছিল। ও শিখেছিল ছোট ছোট সিদ্ধান্ত আর ফিসফিসানি কতটা শক্তিশালী হতে পারে। আপনি যদি ওর জীবন নিয়ে লেখা বইটা পড়েন তাহলে আরও অনেক কিছু দেখতে পাবেন। আপনি দেখতে পাবেন কিভাবে একটা নজরদারি করা রাষ্ট্র সবচেয়ে ছোট জিনিসগুলোকেও প্রভাবিত করতে পারে। আপনি দেখতে পাবেন কিভাবে পরিবারের সিদ্ধান্ত আর হেডমাস্টারের একবার আসা একটা জীবন বদলে দিতে পারে। জুলিয়ার জীবন একটা শান্ত প্রশ্ন করে, আপনার ভবিষ্যতের কতটা অংশ অচেনা লোকেদের ঠিক করার অধিকার থাকা উচিত? আপনি যখন এই চ্যাপ্টারটা দেখছেন তখন নিজেকে এটা জিজ্ঞেস করুন, নিরাপত্তা বজায় রাখার জন্য আপনি কি চুপ থাকতেন? আপনি কি মুখ খুলতেন আর একটা বন্ধ দরজার ঝুঁকি নিতেন? জুলিয়া ভালোবাসাকে বেছে নিয়েছিল। এর দামটা সশব্দ ছিল না, কিন্তু এটা বাস্তব ছিল। ওর গল্পটা এখনও আমাদের সাথে কথা বলে, ভয়, ভালোবাসা আর সেই ক্ষমতার ব্যাপারে যা নজর রাখে।